সংস্করণে বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খানের। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্তি নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। এবং শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সংস্করণে নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। এ সময় তিনি জানান, সব মামলা শেষে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত মণ্ডল নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে 11 দিন পর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সব মামলা শেষে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানালেন বিএনপির মহাসচিব। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। র্যাব বিলুপ্তি করা হলে সে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। পূর্বে র্যাব কর্তৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি। বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় র্যাবের বিরুদ্ধে আয়নাঘরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে, সেজন্য সব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। এখান থেকে র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব প্রধান। গত 4 মাসে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগে 16 র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব ডিসি। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি।
ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না দেশটির সরকার। এমনকি ভারতীয় ভূখণ্ডে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি তাকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দেশটির সংসদ সদস্যদের ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ হিসেবে ব্যবহারে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। পৌষের আগে শীতের দাপটে কাবু দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে দিনের বেলাতেও সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তবে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে শীত বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীতের প্রকোপে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মুজে দুজে পড়ি তা পানি বলার বাইনে, পান দিয়ার বাইনে, চা দিয়ার বাইনে, লোকজনও আসে না। কয়দিন দিয়ে শীততে বাইরে ভিড়ের ভাই না, কাজও করের ভাই না, খাবারও ভাই না। অন্তর্বর্তী সরকারের কাছে আশাবাদ রাখবো যে এই প্রত্যন্ত অঞ্চলের জন্য যে শীতের যে কম্বল বলেন আর যাই সহযোগিতা বলেন, যেন অন্য জেলার চেয়ে যেন এই কুড়িগ্রাম জেলায় যেন বরাদ্দ বেশি দেওয়া হয়। শৈত্যপ্রবাহ আর শীতের তাণ্ডবে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি। তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওখান থেকে ঔষধ আনছে, H+ খাইছি, কিছুই হয়নি। অতিরিক্ত কুয়াশার কারণে মানুষের পাতলা পায়খানা, ডায়রিয়া। শীতের কারণে, ঠান্ডার কারণে ডায়রিয়া হয়ে গেছে। বাচ্চা অসুস্থ, ঠান্ডার কারণে হাসপাতালে নিয়ে আসছে। প্রবল শীত ও ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। শীতের প্রকোপ বাড়ার কারণে শীতজনিত যেসব রোগ, যেমন অ্যাজমা এবং বাচ্চাদের ডায়রিয়া, এসব রোগী সংখ্যা আমাদের হাসপাতালে বাড়ছে। আমরা প্রাথমিক লেভেলে যতটা সম্ভব ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, চলতি মাসে এই জেলায় 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 5 দিন অব্যাহত থাকবে এইরকম অবস্থা, আর কি চলমান অবস্থা অব্যাহত থাকবে। আর এই মাসে আপনার 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রবল শীতে শীতার্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কিছুক্ষণ আগে শীতের খবর জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মাটিডালি মোড় এলাকায় আপনাকে জানিয়ে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পাশে দেখতে পাচ্ছেন যেগুলো যানবাহন, অর্থাৎ ঢাকা টু রংপুর মহাসড়কের যে যানবাহন, সেই যানবাহন কিন্তু চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশা থাকার কারণে। বগুড়ার যে জেঁকে বসেছে যে শীত, গত 2 দিন যাবত যে শীত চলছে, সেই শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই শীতের তীব্রতা থাকায় কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং গত 2 দিন যাবৎ বগুড়ায় কিন্তু কোনো সূর্যের আলো দেখা যায় না। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র শীতের কারণে কিন্তু যা সাধারণ মানুষের জীবনের ওপর প্রভাব পড়েছে, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং কাজকর্মে যেতে পারছে না। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিনের চেয়ে আজকের যে আবহাওয়া সেটা কিন্তু একটু উষ্ণ। কারণ হচ্ছে কি, বগুড়াতে কিন্তু সূর্যের
আলো ফুটেছে এবং দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা ছিল সেই ঘন কুয়াশা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে যাচ্ছে এবং অন্যদিকে কিন্তু ঠান্ডাজনিত রোগ সেই রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে কিন্তু ঠান্ডাজনিত রোগ কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তাদের যে চিকিৎসা দিতে গিয়েও চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। সর্বশেষ ছিল বগুড়া থেকে সাজু মিয়া। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিন ব্যাপী উইন্টার ক্যাম্প। স্কুলের শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগা গেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিন ব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলার খবর। কুমিল্লার বরিচং উপজেলার ময়নামতি নাজিরা বাজারে শিশুদের ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করায় আসিয়ান গ্রুপের নামে একটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিরাপত্তা অফিসার মোহাম্মদ জুয়েল রানা। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট বাজারে একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। আবাসিক হোটেলের ব্যবসার আড়ালে এসব অবৈধ মালামাল মজুদ রেখে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবৎ পাচার করে আসছিল বলে জানিয়েছেন বিজিবির উপ অধিনায়ক মেজর ফরজদিন ফাহিম। ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিলেন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফরজদিন ফাহিম, সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাওয়ালিয়া পাড়ার 7 নম্বর ওয়ার্ডে শীতলক্ষা নদীর তীর দখল করে পরিবেশ দূষণকারী ডকইয়ার্ড কারখানা গড়ে উঠেছে। নদী দখলের পাশাপাশি করা হচ্ছে পরিবেশ দূষণও। বিআইডব্লিউটি এর সনদ বাস্তবায়ন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যবসা করছে সব ডকইয়ার্ড। এতে অ্যালার্জি, চর্ম, শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সরকারি হাট দখল, পরিবেশ ও বায়ু দূষণে স্থানীয়ভাবে বারবার অভিযোগ করা পরেও বিষয়টিতে কর্ণপাত করছেন না ডকইয়ার্ড মালিকরা। নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ASM রাশেদ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামের নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গণমিছিল করেছে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমিশাপাড়া কলেজের সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনের নেতৃত্বে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল করিম মামুন সহ অনেকে। শরীয়তপুরে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে শরীয়তপুর কোর্ট চত্বরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারের সামনে আলোচনা সভা হয়। জেলা কৃষক দলের সহসভাপতি আসগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিন্টু সদাগর। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরীর বিএনপি অফিসে দলের আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে এই প্রস্তুতি সভা হয়। নগর বিএনপি বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও বিজয় র্যালি সহ নানা কর্মসূচি। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, হারুন সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে বায়তুল হিকমা মাদ্রাসার প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা ও মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। বায়তুল হিকমা ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। বায়তুল হিকমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। সাভারে ট্যানারি শিল্পতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সরকার ঘোষিত ৫ গ্রেডের মজুরি বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ হয়। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে এতে অংশ নেন কয়েক হাজার ট্যানারি শ্রমিক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি আবুল মালিক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ অনেকে। দিনাজপুরের কোতোয়ালির রূপম মোড় এলাকায় সড়ক ও জনপথের জমিতে অবৈধ মার্কেট নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছে চলাচলকারী। স্থানীয়রা জানান, সড়কের পাশে মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ মমতাজ আলী, মোহাম্মদ বাড়ির নামে একটি হাস্কিং মিল ও চাতাল ছিল। চাতাল সড়ক বিভাগের কিছু জমির মধ্যে পড়ায় ছেড়ে দিয়ে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে সাদিকুল নামে এক প্রভাবশালী সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান নির্মাণ করে। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সড়ক বিভাগের জমি ছেড়ে দিতে বললে অস্বীকৃতি জানায় সে। আমরা তিন ভাই, আমি হলো বড়, কিছু হলো মমতাজ আলী। তারা কথা বললেই তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং আমাদেরকে দোকান সরাইতে অনীহা প্রকাশ। সামনে জায়গা ছিল ওটা সরকারি জায়গার পর যখন মালিক জায়গা উঠেলো, মালিকানার সঙ্গে আমি এখানে চলে আসলাম, নিঃস্বার্থ ছেড়ে দিচ্ছি। আর যে কোনো মুহূর্তে যদি সরকার উঠে আমি মালপাতিদের কোথায় যাবো, কোথায় অবস্থান করবো। সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস পেয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১৩টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লা বোর্ডিং। উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাংস বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নির্দেশনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী
জহির উদ্দিন 30 কার্টুন দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল হাকিম। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করা হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার অডিটোরিয়ামে কোম্পানিগঞ্জ জোনাল অফিসের আয়োজন করে। প্রধান কার্যালয়ের স্ট্যান্ড রিজিয়ন ইভিপি অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ হাবেল উদ্দিন ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন। এবারে খেলার খবর। টাঙ্গাইল দেলদুয়ারে মরহুম ডক্টর আলিম আল রাজি স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা হয়েছে। খেলায় মির্জাপুর একাদশ 1-0 গোলে দেলদুয়ার আনসারি একাদশকে পরাজিত করে। লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার রবিউল করিম শুভ্র, দেলদুয়ার জামাতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন খান সহ অনেকে। দর্শক, সংবাদ শেষ করব চলন বিলের অতিথি পাখির খবর দিয়ে। চলন বিলের বিভিন্ন স্থানে সাইবেরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এসেছে অতিথি পাখি। পাখি শিকারীদের হাত থেকে অতিথি পাখিদের রক্ষা করতে পাহারা দিচ্ছে স্থানীয়রা, যাতে করে কেউ এই অতিথি পাখিদের শিকার করতে না পারে। চলন বিল প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে অতিথি পাখি। শীতের তীব্রতা যত বাড়ছে, দেশে অতিথি পাখির আগমনের হার ততই বাড়ছে। দৃষ্টিনন্দন এসব পাখির কলকাকলিতে মুখর এখন সারা দেশের হাওর বাওর, বিল, ঝিল, নদী, দিঘি, লেক, চরাঞ্চল, সমুদ্র, উপকূল ও নৈসর্গিক পাহাড়ি জনপদ। প্রত্যেক দিনই পাখির খুব আনাগোনা। এখানে পাখি কেউ মারতে দেয় না এবং কেউ মারার জন্য আসতে পারে না। পাখি দেখতে বিকেল টাইমে ভালোই লোকজন আসে। পাখি পড়ার মতন একটা নদী, এখানে হাজার হাজার পাখি, উড়ন্ত পাখি এখানে আসে। তবে সুযোগ সন্ধানে কিছু মানুষ নানা কৌশলে অতিথি পাখি শিকার করে বাজারে ভোজন বিলাসীদের কাছে চড়া দামে বিক্রি করে। তবে শিকার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। চলন বিল একটা বিশাল এরিয়া এলাকা, এরকম নির্বিচারে অকাতর এরকম পাখি নিধন চলতেছে। আমরা বেশিরভাগ সময়ই ফজরের নামাজ পড়ে আমরা বিভিন্ন জায়গায় এই পাখি রেস্কিউ করতে যাই। আমরা যদি সবাই সচেতন হই, শিক্ষিত সমাজ যদি সচেতন হয়, আর যারা এই কাজগুলো করতেছে তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, এগুলো স্বীকার করা যাবে না, আইন অনুযায়ী কিছু ব্যবস্থা যদি না হয়, তাহলে অতিথি পাখি নিরাপদ শান্তিতে আমাদের দেশে বিচরণ করতে পারবে। এই ব্যাপারে তারাস উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অতিথি পাখিদের সম্পর্কে বক্তব্য স্থাপনা করেন। জীব বৈচিত্র্য রক্ষার জন্য এই পরিযায়ী পাখিগুলো আমাদের অত্যন্ত দরকারি। তো আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি যে আমাদের কিছু পাখি শিকারীগণ এই পাখিগুলো শিকার করছেন এবং এগুলাকে তারা বিক্রি করছেন। এটা আইনত দণ্ডনীয়। শীতকালে আমাদের দেশে আসে বলে কেউ কেউ এদের শীতের পাখিও বলে। সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জলাশয়কে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার।
সংস্কার নয়, বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খানের। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্তি নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। এবং শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।